আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো ঋণ ক্ষয় সঞ্চিতি বা লোন লস প্রভিশন। লোন লস প্রভিশন কি? এই বিষয়টা আমরা ভালোভাবে জানার চেষ্টা করব। আমরা অনেকেই মাইক্রো ফাইন্যান্স অর্গানাইজেশন বা এমএফআই প্রতিষ্ঠানে ক্যারিয়ার গড়ার চিন্তা ভাবনা করেছি। তো নিয়োগ পরীক্ষাতে একটা কমন প্রশ্ন থাকে যে ঋণ ক্ষয় সঞ্চিতি বা লোন লস প্রভিশন এলএলপি কি? এছাড়াও আমরা যারা বিভিন্ন এমএফআই অর্গানাইজেশনে চাকরি করি, পদোন্নতি পরীক্ষার সময় একটা কমন প্রশ্ন থাকে যে ঋণ ক্ষয় সঞ্চিতি বা এলএলপি কি? সেক্ষেত্রে অনেক সময় আমরা বুঝিয়ে বলতে পারি না বা জানলেও আরেকটু সুন্দর করে বলার ক্ষেত্রে ওভাবে আমরা বলতে পারি না। তো সে বিষয়টাই আজকে আমরা জানার চেষ্টা করব, ঋণ ক্ষয় সঞ্চিতি কি বা এলএলপি কি? যদি আমরা ঋণ ক্ষয় সঞ্চিতি বা এলএলপি বইয়ের ভাষায় জানার চেষ্টা করি, তো এভাবে আমরা বলতে পারি যে কোনো কারণে বিতরণকৃত ঋণের সম্পূর্ণ বা অংশবিশেষ যথাসময়ে আদায় না হলে সংস্থাকে তা পূরণের মাধ্যমে তার তহবিল বা তারল্য যথাযথ রাখার জন্য প্রচলিত নিয়মে বিকল্প যে তহবিল গড়া হয় তাকেই ঋণ ক্ষয় সঞ্চিতি বা লোন লস প্রভিশন বলা হয়। শাখা অফিস প্রতিনিয়ত যে ঋণগুলি মাঠে প্রদান করে বা বিতরণ করেন তার মধ্যে অনেক টাকা আছে যেগুলি আমরা আদায় করতে পারি না বা আসে না বা বকেয়া পড়ে যায়। এই টাকাগুলি ঝুঁকি হয়ে যায় বা ঝুঁকির মধ্যে চলে যায়, যা ঋণের একটা ক্ষয়। আমরা আরও একটু সহজ করে বলতে পারি, লোন লস রিজার্ভ বা এলএলপি একটি শাখার জন্য এটা খরচ। এই খরচ একটু একটু করে সঞ্চিতি আকারে রাখতে হয়, যাকে আমরা বলি লোন লস প্রভিশন বা এলএলপি বা ঋণ ক্ষয় সঞ্চিতি। এই যে ঋণ ক্ষয় বা ঋণের যে ক্ষয় তা পূরণ করার জন্য একটি তহবিলের প্রয়োজন হয়। এই তহবিলকে সঞ্চিতি আকারে রাখতে হয়। এই সঞ্চিতিটা লোন লস প্রভিশন বা এলএলপির মাধ্যমে করা হয়। আমরা এক কথায় বলতে পারি, শাখায় খেলাপি বা বকেয়া হলে শাখার নিশ্চয়ই লস হবে। কি পরিমাণ বকেয়া পড়লে কি পরিমাণ লস হবে তা এলএলপির মাধ্যমে বের করতে হয়। এছাড়াও যে সকল খেলাপি বা বকেয়ার টাকা কখনোই আদায় করা সম্ভব হয় না, সে সকল ঋণের টাকা দ্বিতীয় খাতায় বা রাইট অফ করতে হয়। তখন ওই টাকাগুলো কোথা থেকে মওকুফ করা হবে? তখন এই টাকাগুলি লোন লস প্রভিশন বা এলএলপি যে তহবিল সঞ্চিতি করে রাখা আছে সেখান থেকে মওকুফ করা হয়। প্রতিষ্ঠান যাতে হঠাৎ করে ঝুঁকিতে না পড়ে এবং খরচ বেড়ে না যায়, প্রতিষ্ঠানের তহবিলের তারল্য ঠিক থাকে, সেজন্য এই টাকাটা লোন লস প্রভিশন বা এলএলপি করে রাখতে হয়। বিভিন্ন প্রতিষ্ঠান লোন লস প্রভিশন বা এলএলপি নির্ণয়ে ভিন্নতা থাকতে পারে, সেজন্য অনেকে বিভ্রান্ত হতে পারেন। তাই মাইক্রো ক্রেডিট রেগুলেটরি রুলস 2010 মোতাবেক 44-1 ও 2 বিধি অনুযায়ী ঋণ শ্রেণীবদ্ধকরণ ও সঞ্চিতিকরণে নির্ণয়ের নিয়ম বলে দেওয়া হয়েছে। লোন লস প্রভিশন নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে চার্টটি দেখতেছি এখান থেকে আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব। আমরা জানি যে প্রতিনিয়ত আমাদের যে শাখাগুলো থেকে ঋণ বিতরণ হওয়ার পরেই সেই ঋণের কিস্তি আসতেও পারে
নাও আসতে পারে। এজন্য নিয়মিত ঋণের একটা অনিশ্চিত দায় থেকে যায়। এজন্য অনিশ্চিত দায় মোকাবেলার জন্য নিয়মিত ঋণের 1% এলএলপি করতে হয়। এমআরের বিধি অনুযায়ী পর্যবেক্ষণযোগ্য ঋণ বা ওয়াশফুল ঋণ তার উপরে 5% এলএলপি করতে হয়। সাবস্ট্যান্ডার্ড লোন বা নিম্নমানের ঋণ তার উপরে 25% এলএলপি করতে হয়। ডাউটফুল লোন বা সন্দেহজনক ঋণ তার উপরে 75% করতে হবে। আর একটা হলো ব্যাড ঋণ অথবা মন্দ ঋণ, যেটা 100% এলএলপি করতে হয়। আমরা একটু ভালোভাবে যদি দেখি, এভাবে বলতে পারি যে কারেন্ট লোন, দ্যাট মিন যে ঋণগুলো বিতরণ হয়েছে বা নিয়মিত ঋণের আসল টাকার উপরে 1% এলএলপি ধার্য করতে হবে। 1 থেকে 30 দিনের মধ্যে যে ঋণটি খেলাপি হয়েছে তাকে আমরা বলবো পর্যবেক্ষণযোগ্য ঋণ বা ওয়াশফুল ঋণ। এই ঋণের উপরে আমাদেরকে 5% এলএলপি করতে হবে। যে ঋণটা 31 দিন থেকে 180 দিনের মধ্যে খেলাপি হয়েছে সেটাকে বলা হচ্ছে সাবস্ট্যান্ডার্ড লোন বা নিম্নমানের ঋণ। এই ঋণের উপরে 25% এলএলপি করতে হবে। যে ঋণটি 181 দিন থেকে 365 দিনের মধ্যে খেলাপি হয়েছে সেই ঋণটাকে আমরা বলছি বা এমআরের বিধি অনুযায়ী বলা হচ্ছে ডাউটফুল লোন বা সন্দেহজনক ঋণ। সেই ঋণের আসল টাকার উপরে 75% এলএলপি করতে হবে। 365 দিন পার হয়ে গেলে, দ্যাট মিন্স ঋণ যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, সেই ঋণটাকে বলা হচ্ছে মন্দ ঋণ বা ব্যাড লোন। এই লোনের উপরে 100% এলএলপি করতে হবে। এখানে একটা বিষয় আমাদের ভালোভাবে মনে রাখতে হবে, এলএলপি করার ক্ষেত্রে আমাদের সবসময় ঋণের অবশিষ্ট অথবা আসল টাকার উপরে এলএলপি করতে হবে। তাহলে এই চারটা দেখে আমরা বলতে পারি যে কারেন্ট লোনের উপরে 1% এবং যে ঋণগুলো খেলাপি হয়েছে বা ওভারডিউ লোন তার উপরে যে সময়ের মধ্যে খেলাপি হয়েছে তার উপরে হিসাব করে রেশিও অনুযায়ী লোন লস প্রভিশন নির্ণয় করতে হবে। আমরা যদি এই টেবিলটা একটু দেখার চেষ্টা করি, এখানে সুন্দরভাবে বলা আছে কারেন্ট লোন 6 জন সদস্যর 28,000 টাকা সার্ভিস চার্জ সহ, যার আসল টাকা 24,864 টাকা। যেহেতু নিয়মিত ঋণের 1% বলা হয়েছে, তাহলে নিয়মিত ঋণের আসল টাকা আছে 24,864 টাকা। এর উপরে আমাদের 1% এলএলপি করতে হবে। 1 থেকে 30 দিনের মধ্যে আছে 2 জন সদস্য, যাদের ঋণের অবশিষ্ট আসল টাকা আছে 2,886 টাকা, তার উপরে 5% এলএলপি ধার্য করতে হবে। যে ঋণটি 31 দিন থেকে 180 দিনের মধ্যে খেলাপি হয়েছে সে ঋণের অবশিষ্ট আসল টাকা আছে 11,544 টাকা। এ ঋণের উপরে 25% এলএলপি করতে হবে। এবং 181 দিন থেকে 365 দিনের মধ্যে যে ঋণটি খেলাপি হয়েছে, দেখেন এখানে কোনো কিন্তু খেলাপি নেই, এজন্য এখানে এলএলপি করতে হয়নি। কিন্তু 365 দিনের উপরে একজন সদস্য খেলাপি রয়েছেন, যেটা মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে, যার সম্পূর্ণ আসল টাকা 4,160 টাকায় 100% এলএলপি করতে হয়েছে বলে তার এলএলপি টাকাও হয়েছে 4,107 টাকা। তাহলে আমরা যদি এখানে একটু দেখি, টোটাল আউটস্ট্যান্ডিং ছিল 43,401 টাকা 12 জন ঋণী সদস্যর, যার এলএলপি করতে হয়েছে 7,386 টাকা। এই 7,386 টাকা যদি আমার গত মাসের তুলনায় এ মাসে বেশি হয়ে থাকে অথবা গত বছরের তুলনায় এবছর বেশি হয়ে থাকে, যতটুকু পরিমাণ বেশি হবে ততটুকু হিসাব আয় ব্যয় হিসাবের ব্যয় হিসাবে দেখানো হবে। আর যদি বেশি না হয়ে কম হয় সেক্ষেত্রে এলএলপি করতে
হবে না। আশা করি আমরা এই চার্টের মাধ্যমে এলএলপি কি, এর প্রভাবটা শাখাতে কোথায় পড়ে, কিভাবে পড়ে, এটা অর্গানাইজেশনের জন্য বা শাখার জন্য কতটুকু ক্ষতি আমরা ভালোভাবে বুঝতে পেরেছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের আমার এই আলোচনার বিষয়টি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।